এভরিওয়ান। সো আজকে আমরা পড়বো হচ্ছে সেল ফিজিওলজি নিয়ে। সেল ফিজিওলজি, বেসিক্যালি সেল ফিজিওলজি না, আমরা পড়বো সেল প্যাথোলজি নিয়ে। সেল প্যাথোলজি, প্যাথোলজি। তো সেল প্যাথোলজি বোঝার জন্য এক পাশে আমাদের সেল ফিজিওলজি একটু রিক্যাপচার করতে হবে। সো আমরা একটা জানি আমাদের সেল কিভাবে তৈরি হয়। আমাদের সেল তৈরি হয় হচ্ছে ফসফোলিপিড বাইলিয়ার দিয়ে। সো এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, সেল মেমব্রেন, ওকে? এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, ওকে? আর এই সেল মেমব্রেনটা তৈরি হয় হচ্ছে, আমরা যদি এটাকে জুম করি, এটা তৈরি হচ্ছে ফসফোলিপিড বাইলিয়ার দিয়ে, হ্যাঁ? এটাকে কি থাকে? ফসফেট হেড থাকে, দিস আর দা ফসফেট হেড, ফসফেট হেড থাকে, আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেল থাকে, ফ্যাটি অ্যাসিড টেল, ওকে? আর এটাকে বলা হয় ফসফোলিপিড বাইলিয়ার। কি বলা হয়? ফসফোলিপিড বাইলিয়ার, ওকে? আচ্ছা, তার মানে এখানে আমাদের কি আছে? এর ভিতরে আমাদের ফসফোলিপিড বাইলিয়ারটা আছে, রাইট? আচ্ছা, এটার ইম্পর্টেন্স কি? ফসফোলিপিড বাইলিয়ারের ইম্পর্টেন্স হচ্ছে যদি কোনো কারণে আমাদের ফসফোলিপিড বাইলিয়ারটা যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, ওকে, আলটিমেটলি সেলুলার ইন্টিগ্রিটিটা থাকবে না। তো সেলুলার ইন্টিগ্রিটি কেন দরকার? কারণ হচ্ছে সেলের মধ্যে ভর্তি থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড আর আইসিএফ প্লাস হচ্ছে অর্গানেল, ওকে? তার মানে এই টোটাল জায়গাটাতে কি থাকবে? সেটাকে বলা হয় আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আইসিএফ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তার মানে ইন্ট্রা যদি বলা হচ্ছে তার মানে এক্সট্রা আছে, হ্যাঁ, সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে সেটাকে আমরা বলি এক্সট্রাসেলুলার ফ্লুইড। সো সেলের বাইরে যদি আমরা একটা ব্লাড ভেসেল কল্পনা করি, ধরেন একটা ব্লাড ভেসেল, আর এই ব্লাড ভেসেলের মধ্যে যে ফ্লুইডটা থাকে আমরা সবাই জানি সেটাকে বলা হবে কি? আমাদের প্লাজমা। কি বলা হবে? প্লাজমা। সো ব্লাড ভেসেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে আমরা বলা হয় ফ্লুইড অংশকে বলা হয় প্লাজমা, আর ফ্লুইডের সাথে সেলুলার অংশের যোগ হলে তখন সেটাকে আমরা বলি ব্লাড, ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের কোন পার্ট? প্লাজমা। প্লাজমা যদি সেলের বাইরে থাকে, প্লাজমা ইজ এ পার্ট অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। তার মানে কি? প্লাজমা অর ইসিএফ, এক্সট্রাসেলুলার ফ্লুইড। আর সেলের ভিতরে ইন্টারসেলুলার ফ্লুইড। আর ব্লাড ভেসেল আর সেল দুটোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস। আর তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে কি থাকবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, সিম্পল আইএসএ, ক্লিয়ার? তার মানে সেলের চারপাশে কি আছে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর আইএসএ। বুঝতে পারছি কিনা এই পর্যন্ত? এবং সেলের ভিতরে আছে হচ্ছে লটস অফ অর্গানিল, সেলুলার অর্গানিল। যেমন ধরেন একটা ইম্পর্টেন্ট অর্গানিল নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর একটা ইম্পর্টেন্ট অর্গানিল নাম হচ্ছে নিউক্লিয়াস। সো ধরেন এটা হচ্ছে আপনার একটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে আবার কি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আবার দুই রকম হতে পারে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অথবা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ধরেন এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যখন আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাথে রাইবোজোম এড হয় তখন সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো এগুলো ধরেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে? এছাড়া আমাদের কি থাকে? এছাড়া থাকে আমাদের গলজি বডি, গলজি বডিস, হ্যাঁ, কিছু গলজি বডিস থাকে। বেসিক্যালি এটা, ওকে? তাহলে একটা জাস্ট সামারি, যেটা সেলের ভিতরে কি থাকে এতটুকু মাথায় রাখতে হবে। এবার আসি ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে এই যে আমরা সেলের কথা বললাম, আমরা সেলের অর্গানিলের কথা বললাম। সো সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে সেগুলো হলো আইসিএফ। আইসিএফ এর মধ্যে একটা দুইটা ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট থাকে, ওয়ান ইজ সোডিয়াম, অ্যানাদার ইজ পটাশিয়াম। আইসিএফ এর মধ্যে একই রকম সোডিয়াম পটাশিয়াম কই থাকে? আপনার ইসিএফ এর মধ্যে থাকে সোডিয়াম। আমি কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। বাট ঘটনা হচ্ছে সেলের ভিতরে পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে আর সেলের বাইরে সোডিয়ামের পরিমাণটা বেশি থাকে, ওকে? তাহলে সেলের বাইরে সোডিয়ামের পরিমাণটা বেশি, সেলের ভিতরে পটাশিয়ামের পরিমাণটা বেশি, হ্যাঁ, ওকে? সো নরমালি সেল কি করে? সেল একটা পাম্পের হেল্প নেয়, যেটা বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। যার কাজ কি? যার কাজ হচ্ছে যদিও সেলের ভিতরে পটাশিয়ামের পরিমাণটা বেশি এবং সেলের বাইরে সোডিয়ামের পরিমাণটা বেশি, সো সে যেখানে যেটা বেশি সেখানে সেটা না পাঠায়। মানে নরমালি আমরা যদি পটাশিয়ামকে নরমালি চিন্তা করেন, নরমালি যদি আমরা পটাশিয়ামকে সেল থেকে সেলের বাইরে নিয়ে আসতাম, ওকে, তাহলে সেটা অ্যালং দা কনসেন্ট্রেশন গ্রেড হতো। এগুলো আমরা সেল ফিজিওলজি আলোচনা করছি, অ্যালং দা কনসেন্ট্রেশন গ্রেড বেশি থেকে কম। এবং সোডিয়ামকে যদি সেল থেকে সেলের ভিতরে নিতাম তাহলে এটা কি হতো? অ্যালং দা কনসেন্ট্রেশন গ্রেড, রাইট? ওকে, বাট সেল সেটা করে না। সেল না করে অ্যাগনিস দা কনসেন্ট্রেশন গ্রেড, মানে পটাশিয়াম সেলের ভিতরে বেশি এরপরও এবং সোডিয়াম সেলের বাইরে বেশি এরপরও সে কি করে? সেলের ভিতর থেকে তিনটা সোডিয়াম বাইরে পাঠায়, আর এর ফলে বিনিময়ে সে দুইটা পটাশিয়াম সেলের ভিতরে সে ঢুকায়। নরমালি সেলের ভিতরে এমনিতে পটাশিয়াম বেশি, পটাশিয়াম ঢোকার দরকার ছিল না, বাট সে ঢুকাচ্ছে। একরকম এমনিতে তো সেলের বাইরে বা ইসিএফ বা ইসিএফ, প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল স্পেস দুইটাতে ফ্লুইডের কনসেন্ট্রেশন একই রকমই থাকে, মানে সোডিয়াম পটাশিয়াম একই রকমই থাকে। সো ইসিএফ বললে আমরা বোধ প্লাজমা এবং ইন্টারস্টিশিয়াল স্পেস দুইটাই বুঝবো। তো যাও সেলের বাইরে সেই ইসিএফ সে সোডিয়াম তিনটা পাঠায়, যদি ইসিএফ সোডিয়ামের পরিমাণ বেশি এরপর পাঠাচ্ছে, এই যে পাঠাচ্ছে এগুলোকে বলতেছি আমরা অ্যাগনিস দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ওকে, গ্রেডিয়েন্ট। আর এই অ্যাগনিস দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কোনো জিনিস করার জন্য আমাদের কি দরকার হয়? এনার্জি মানে কি? লাগবে হচ্ছে এটিপি। সোলার এনার্জি নাম কি? সোলার এনার্জি নাম হচ্ছে এটিপি। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে বেসিক্যালি এটিপি। আর এই এটিপিটা কোথা থেকে আসবে? এটিপি তৈরি করবে হচ্ছে আমাদের সেই মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রান করার মাধ্যমে এটিপি জেনারেট করে। ফলে আমরা যদি মাইটোকন্ড্রিয়ার কাছে যাই তাহলে একটা ইম্পর্টেন্ট অর্গানেলি মাইটোকন্ড্রিয়া, যার কাজ কি? যার কাজ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর অক্সিডেটিভ ফসফোরাইলেশন সিস্টেম অর অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে, আপনার গ্লুকোজটাকে ভেঙে গ্লুকোজটাকে ভেঙে আলটিমেটলি অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি তৈরি করে। আর এখানে আমরা 38 মলিকুল অফ এটিপি পাই, মানে অনেক বড় নাম্বার অ্যামাউন্ট অফ এটিপি পাই কার মাধ্যমে? আমাদের অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে। এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে, ওকে? আলটিমেটলি এই 38 মলিকুল অফ এটিপি আমাদের এই জায়গায় কাজে আসছে এনার্জির জন্য। আলটিমেটলি আমরা অ্যাগনিস দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট জিনিসটা পাস করতে পারতেছি, ওকে? তাহলে এটা কার উপর ডিপেন্ডেবল? এই এনার্জির উপর ডিপেন্ডেবল। সো সামারি যদি বলি, যদি কোনো কারণে আমাদের মাইটোকন্ড্রিয়া যদি কাজ না করে, ওকে, যদি কোনো কারণে আমাদের যদি মাইটোকন্ড্রিয়া যদি কাজ না করে, আলটিমেটলি কি আমরা এই 38 মলিকুল অফ এটিপি পাবো? পাবো না, এটিপি পরিমাণটা কমে আসবে। ফলে এই যে এটিপি ডিপেন্ডেন্ট যে পাম্পটা, এই পাম্পটা কি কাজ করবে? কাজ করবে না। আলটিমেটলি কি করবে? যেহেতু পাম্প কাজ করবে না, আলটিমেটলি সেলের ভিতরে এই যে সোডিয়ামটা বের হয়ে যাওয়ার কথা ছিল সেল থেকে সেলের বাইরে, কার হেল্প নিয়ে? এই পাম্পের হেল্প নিয়ে। সে তখন কি বাইরে হতে পারবে? সেল থেকে বাইরে হলে এই প্রসিডিউরকে বলা হয় ইফ্লাক্স। কি বলা হয়? ইফ্লাক্স। আর সেলের ভিতরে ঢোকা এই প্রসিডিউরকে কি বলা হয়? ইনফ্লাক্স। কি বলা হয়? ইনফ্লাক্স, ওকে? সো সোডিয়াম ইফ্লাক্স হবে না, আর সোডিয়াম যদি ইফ্লাক্স না হয় বা সেলের ভিতরে যদি না ঢোকে, আলটিমেটলি সেলের ভিতরে সোডিয়াম রয়ে যাবে। আর যখন সেলের ভিতরে সোডিয়ামটা রয়ে যাবে, আলটিমেটলি সিনারিওটা এরকম হচ্ছে যে সেলের ভিতর থেকে সোডিয়ামটা বাইরে আসতেছে না। কেন আসতেছে না? কি নাই আপনার এটিপি নাই। ফলে সেলের ভিতরে সোডিয়াম অ্যাকুমুলেট হচ্ছে কিনা? সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর যখন সেলের ভিতরে সোডিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সোডিয়াম ইজ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তার মানে কি? ওর অসমোলারিটি, ওর পানি ধরে রাখার একটা ক্ষমতা আছে। ফলে সেলের বাইরে যে আপনার কি ছিল? সেলের বাইরে ছিল হচ্ছে আপনার প্লাজমা। প্লাজমার ভিতরে কি আছে? ওয়াটার। সে কি করবে? যেহেতু সেলের ভিতরে কি হলো? এরে ভাই জয়েন করে মিউট করে রাখেন না কেন? কে কাজ করছেন? ডাক্তারের কার নাম? মিউট করেন। ডাক্তার এটা নাম লেখেন, কেমন লাগে? হ্যালো, যে জয়েন করেছেন ডিআর ডট লিখে দিয়েছেন, আপনি মিউট করেন কাইন্ডলি।
মিউট করতে হয় কিভাবে? ওখানে দেখেন নিচের দিকে একটা মিউট একটা অপশন আছে, ওখানে চাপ দেন আপনার মিউট হয়ে যাবে। জুমের নিচের দিকে একটা অপশন আছে মিউট, ওটাতে চাপ দেন। হ্যালো, আপনি কি বুঝতে পারছেন না? কথা বলেন না বুঝতে পারলে। তো দেখেন এগুলো কিন্তু আনএক্সপেক্টেড যে আপনি অনলাইন প্ল্যাটফর্মে ঢুকতেছেন, আপনি জুমে কিভাবে ক্লাস করতে হয় সেটা বুঝেন না। আর যদি শুনেন না বুঝতেই পারেন, এটা নিয়ে কোনো ইয়ে নাই, বাট আপনার বোঝার চেষ্টা আছে কিনা সেটা মানুষ ব্যাপার না। ধরেন আমি একটা রেস্টুরেন্টে গেলাম, আমি জানি না রেস্টুরেন্টের নকশা কি। সো এই জিনিসগুলো জানা উচিত, তাই না? এই জানা যে আমার পড়ানোর মুডটা নষ্ট হয়ে গেল এবং সবাই আমরা কনসেন্ট্রেশন দিচ্ছিলাম, সবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো শুরুর দিক থেকে বলতেছি, যখনই যে ক্লাস করবেন প্লিজ মিউট করে রাখবেন এবং এমন একটা এনভায়রনমেন্টে ক্লাস করবেন যাতে আপনাকে ডিস্টার্ব না করে এবং আপনি ফুললি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতে পারেন। সরি ফর দিস, আমরা আবার শুরু করি। কোথায় ছিলাম ভুলে গেছি, কি বলতেছিলাম আমি? সোডিয়াম অ্যাকুমুলেট হবে সেলের ভিতরে। ওকে, থ্যাংক ইউ। সো যখন আমাদের সেলের ভিতরে সোডিয়ামটা অ্যাকুমুলেট করবে, সোডিয়াম ইজ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মানে হচ্ছে সে কাইন্ড অফ টিস্যু পেপারের মতো। সো টিস্যু পেপারের কাজ কি? চারপাশ থেকে পানিটা ধরে রাখা, নিয়ে আসা। সো ও কি করবে, এই যে ব্লাড ভেসেলে বা ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইড যেগুলো আছে, ওয়াটার আছে, ওয়াটারগুলো ভিতর থেকে টানবে। আর ওয়াটার সেলের ভিতরে ঢুকে গেলে আলটিমেটলি কি হবে, সেলের যে ভলিউম আগে যে বাড়বে কিনা। তো ধরেন আগে যদি সেলের ভলিউম 5 ml হয়, এবার এটা ফুলে পেপে ধরেন এরকম হয়ে গেল। ফলে আগে যদি ওর ভলিউমটা যদি 5 ml হয়, এখন দেখা যাবে যেটা আপনার 10 ml হয়ে গেছে অথবা 8 ml হয়ে গেছে। তো এই যে ভলিউমটা বাড়লো আলটিমেটলি কেন হলো সেটা? কারণ সোডিয়ামটা সেলের ভিতরে অ্যাকুমুলেট করতেছে। ওকে, এবার আসি। সো এই যে এক্সপানশনটা বা সোইলাপটা, এর একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। হ্যাঁ, ধরেন আপনি সেটা নরমালি একটা সেল তার 3 গুণ পর্যন্ত সাইজে বড় হতে পারে ইউজুয়ালি। হ্যাঁ, তো সে 5 ml থেকে 10 ml 15 ml এরপরে সে পারবে না। আলটিমেটলি তখন কি হবে, এই যে সেল মেমব্রেনটা যেটা কি তৈরি হয়েছিল ফসফোলিপিড বাইলিয়ার দিয়ে, সেটা কি হয়ে যাবে, ব্রাস্ট হয়ে যাবে। সো ইনিশিয়ালি এই যে সোডিয়াম যে বের হচ্ছে না, কেন বের হচ্ছে না? আপনার এটিপি নাই। কেন এটিপি নাই আপনার? এটিপি নাই কেন? কারণ হচ্ছে এটিপির যে পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া সে কাজ করতেছে না। সো এই ধরনের ঘটনা যখন ঘটে, তাহলে আমরা এই ধরনের ঘটনা ঘটার বা বুঝার উপায় কি? আন্ডার মাইক্রোস্কোপে বুঝার উপায় হচ্ছে আমরা দেখবো সেলগুলো কি হয়ে আছে, সোইলাপ হয়ে আছে। সো সেল যদি সোইলাপ হয়ে যায়, এটা কি ইন্ডিকেট করে? ইন্ট্রাসেলুলার ফ্লুইড অ্যাকুমুলেশন, হুইচ ইজ এ ফার্স্ট হলমার্ক অফ সেল ইনজুরি। তার মানে কি, একটা সেল ইনজুরি স্টেটে আছে কিনা এটা বোঝা যায় আন্ডার মাইক্রোস্কোপ কি দেখে? যখন সেলের সাইজটা নরমালের জন্য বড় হয়ে যায় এবং সেলটা সোইলাপ থাকে, সেটা দেখলে আমরা বুঝতে পারি যে এখানে কি হচ্ছে, সেল ইনজুরির ইনিশিয়াল স্টেজে আছে। ওকে, সেল ইনজুরি কোন স্টেজে? ইনিশিয়াল স্টেজে আছে। ওকে, আচ্ছা এবার আসি, তাহলে এই ঘটনাগুলো কখন ঘটবে? ইউজুয়ালি যখন আমাদের মাইটোকন্ড্রিয়াতে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে না। এবার আসি, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কার উপর ডিপেন্ডেন্ট? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কার উপর ডিপেন্ডেন্ট? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ডিপেন্ড হচ্ছে অক্সিজেনের উপরে। সো মাইটোকন্ড্রিয়ার কাঁচামাল কি? অক্সিজেন। সো আপনার ব্লাড ভেসেল দিয়ে যদি পর্যাপ্ত পরিমাণ আরবিসি পর্যাপ্ত পরিমাণ যদি অক্সিজেন ক্যারি করে, আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া পর্যাপ্ত পরিমাণ কি পাবে? অক্সিজেন পাবে। আর মাইটোকন্ড্রিয়া যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় এবং গিভেন দ্যাট আপনার সেলের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ যদি থাকে, আলটিমেটলি আপনাকে পর্যাপ্ত পরিমাণ এটিপি তৈরি হবে। বাট যদি কোনো কারণে অক্সিজেন সাপ্লাই যদি কমে যায়, কিভাবে কমতে পারে? অক্সিজেন প্রতি আসে আরবিসি, যদি ব্লাড ভেসেলে আরবিসি পরিমাণটা কমে যায়, যেমন ব্লাড ভেসেলে আরবিসি পরিমাণটা কমে যেতে পারে কোন কন্ডিশনে? এনিমিয়াতে, বা হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেল এনিমিয়াতে। আলটিমেটলি যতটুকু অক্সিজেন সাপ্লাই দেওয়া দরকার ছিল, পাবে না। পরে অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা হবে না। আর অ্যারোবিক গ্লাইকোলাইসিস না হলে এটিপি পরিমাণটা বাড়বে না কমবে? এটিপি পরিমাণটা কমে যাবে। কারণ যখন অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তখন মাইটোকন্ড্রিয়া একটা ব্যাকআপ প্রসিডিউর চালায়, সেটাকে বলা হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয়, বাট ওটিপি পরিমাণটা কম, মাত্র 2টা এটিপি তৈরি হয় এবং এর সাথে একটা ঝামেলা জিনিস তৈরি হয়, সেটা নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিড আমাদের জন্য খারাপ, আমাদের সেলের জন্য এই ল্যাকটিক অ্যাসিডটা খুবই খারাপ। ওকে, সো আমাদের যদি অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তাহলে ব্যাকআপ সিস্টেম কি? গ্লুকোজ থেকে এটিপি তৈরি করা, সেটা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, তখন আমরা কি পাবো? এটিপি পাবো, কত পরিমাণে কম। আর এর ফলে ঝামেলা জিনিস কি? ঝামেলা জিনিস হলো আমরা কি পাই গেলাম? ল্যাকটিক অ্যাসিড। আর এই ল্যাকটিক অ্যাসিড আমাদের শরীরের জন্য আরো ক্ষতিকর। কি ক্ষতিকর? ল্যাকটিক অ্যাসিড আমাদের পিএইচ কমায় দেয়। কি করে? আমাদের ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড, ফলে যে সেলুলার যে পিএইচ, সেলের ভিতরে অ্যাসিডের পরিমাণটা বাড়ে। আর অ্যাসিডের পরিমাণটা যদি বাড়ে, আমরা কি জানি অ্যাসিডের পরিমাণটা বাড়লে পিএইচটা কমে, তাই না? অ্যাসিডের পরিমাণটা বাড়লে পিএইচ কমে যায়। আর যখন সেলের মধ্যে পিএইচ কমে যায়, তখন সেলুলার বেশ কিছু জিনিস আমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, বেশ কিছু কর্মকাণ্ড চলে না। ওকে, সো এই জন্য সেলুলার পিএইচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো সেলুলার পিএইচটা যখন আমাদের কমে যাবে, তখন অনেকগুলো ক্যাসকেড করবে, সেটা আমরা পরে আলোচনা করব। সো এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা আমরা বুঝতে পারছি কিনা? পিএইচ কমে যাওয়া পর্যন্ত যা বললাম সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, কোন কোশ্চেন আছে আপনার? এই পর্যন্ত কার কোন কোশ্চেন আছে কিনা? কার কোনো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম, তার মানে নতুন ঝামেলাটা কি? আমাদের পিএইচটা কমে গেছে। এবার আমরা রেজাল্টটা দেখবো যে পিএইচ কমে গেলে কি হয়। ওকে, আচ্ছা, আর কি জায়গায় ঝামেলা লাগে? আচ্ছা, এবার আসি, সেটা হচ্ছে পিএইচ কমে গেলে যে বড় যে অসুবিধাটা হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রোটিন। ওকে, প্রোটিন এবং হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই দুটো ঝামেলা বেশি লাগে। প্রোটিনগুলো কি হয়ে যায়? ক্লাম্পিং হয়ে যায়। আর এটা যেটাকে আমরা আরো সহজে বলতে পারি যে ডিন্যাচুরেট হয়ে যায়। প্রোটিনগুলো ডিন্যাচুরেটেড, জাস্ট লাইক চিন্তা করেন সিদ্ধ ডিমের মতো। সিদ্ধ ডিমে যে প্রোটিনটা ডিন্যাচুরেটেড থাকে, হ্যাঁ, সো এরকম প্রোটিন যেগুলো আছে, প্রোটিনগুলো ডিন্যাচুরেট হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন থাকে, আর এই ক্রোমাটিনগুলো কি হয়ে যাবে? ক্রোমাটিনগুলো ক্লাম্প করবে। সো ক্লাম্পিং অফ দ্য ক্রোমাটিন, ফলে ক্রোমাটিনগুলো যদি ক্লাম্প করে, আলটিমেটলি ডিএনএটা ঠিকঠাকভাবে ফাংশনিংটা হবে না। ওকে, তাহলে এগুলো কার রেজাল্ট? সেটা হচ্ছে পিএইচ কমে যাওয়ার রেজাল্ট। ওকে, এবার আসি, ওখানেই শেষ হয় না। এখন যদি কন্টিনিউয়াসলি ভাবে এটিপি পরিমাণটা কমতে থাকে, আচ্ছা, পিএইচ কমে গেলে আরেকটা অসুবিধা হয়, সেটা হচ্ছে আমাদের যে আমাদের রাইবোজোমের কথা যেটা বলছিলাম, রাইবোজোম। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো ধরেন এটা হচ্ছে নিউক্লিয়াসের পাশে কি ছিল? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো আর ধরেন এখানে আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি থাকে, আপনার রাইবোজোম থাকে, সেটাকে বলা হয় রাফ। সো ধরেন আমরা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কোনো রাইবোজোম নাই, এটার সাথে আছে। সো এগুলো হচ্ছে রাফ আর হচ্ছে স্মুথ। সো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, সো এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোজোম থাকে, এজন্য এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে এই রাইবোজোমগুলো, রাইট? সো যখন আপনার পিএইচ কমে যাবে, পিএইচ কমে গেলে আলটিমেটলি এই যে রাইবোজোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থেকে ডিটাচমেন্ট হয়ে যাবে, ডিটাচমেন্ট অফ রাইবোজোম, রাইবোজোমগুলো ডিটাচমেন্ট হয়ে যাবে। ওকে, আর রাইবোজোমগুলো ডিটাচমেন্ট হয়ে গেলে আলটিমেটলি এফেক্ট করবে কোথায়? প্রোটিন সিনথেসিসে। প্রোটিন সিনথেসিসে ফলে প্রোটিন সিনথেসিস বাড়বে না কমবে? প্রোটিন সিনথেসিসটা কমে যাবে। তার মানে দেখেন, একদিকে এক্সিস্টিং যে প্রোটিন ছিল সেগুলো ডিন্যাচুরেটেড হয়ে গেল, অন দ্য আদার হ্যান্ড পিএইচ কমে যাওয়ার কারণে নতুন করে প্রোটিন সিনথেসিসটা কমে যাচ্ছে। তাহলে সব দিকে ঝামেলা। ওকে, আর দিকে বললাম নিউক্লিয়াসে প্রোটিনগুলো ক্লাম করতে, ফলে ডিএনএ অ্যাক্টিভিটি থাকবে না। এবার আসি, এখানে শেষ না। আমাদের সেলের মধ্যে একটা ইম্পর্টেন্ট পাম্প, যেটা হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস পাম্প। সো এই সেলের মধ্যে এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে আপনার ভিতরে বেশ কিছু ক্যালসিয়াম মলিকিউল থাকে। আচ্ছা, আমি এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই আলাদা এখানে বলবো রাখি। ধরেন ধরেন এটা একটা আপনার একটা হচ্ছে বড় রাখতেছি বুঝে সুবিধার জন্য। ওকে, সো যেখানে ছিলাম, ওকে, সো এই যে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সো এখানে ওর মেমব্রেনে কিন্তু সেলের ভিতরে কিন্তু একটা পাম্প থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম এটিপিএস পাম্প। যেসব জায়গায় এটিপিএস নামটা থাকবে সেই মানুষ তার এনার্জির উপর ডিপেন্ডেবল। ক্যালসিয়াম এটিপিএস পাম্পের কাজ কি? ক্যালসিয়াম এটিপিএস পাম্পের কাজ হচ্ছে সেলের ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে, সেলের ভিতরে ক্যালসিয়াম আছে এবং সেলের বাইরে যে ক্যালসিয়ামগুলো আছে, সে চায় সেলের ভিতরে ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকুক। আর কমার জন্য সে কি করে? আইসিএফ এর ভিতরে যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামগুলোকে সে সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকায় ফেলে। সো যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ক্যালসিয়াম থাকে সেটাকে বলা হয় সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, যে ভিতরে কি আছে? ক্যালসিয়াম। আর এজন্য বলা হয় সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ এ স্টোর হাউস অফ ক্যালসিয়াম। সো ওর কাজ কি? ক্যালসিয়ামগুলোকে ধরে সেলের ভিতরে ঢুকানো, মানে যে সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ঢুকানো। ওকে, সো যদিও সেলের ভিতরে আইসিএফ এ ক্যালসিয়ামের পরিমাণটা কম এবং সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি, এরপরও সে জোরে জোরে কোথায় ঢুকাচ্ছে? সে জোরে জোরে ঢুকাচ্ছে হচ্ছে সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, কি করে? আপনার এটিপি কে হেল্প নিয়ে। ওকে, এবার আসি। সো ওদিকে কি দেখলেন? আপনার এটিপি পরিমাণটা কি এনাফ আছে নাকি কমে গেছে? এটিপি পরিমাণটা বাড়ছে না কমছে? কমে গেছে। কমে গেছে। সো এটিপি পরিমাণটা যদি কমে যায়, আলটিমেটলি এই পাম্পটা কি কাজ করবে? কাজ করবে না। আলটিমেটলি এই ক্যালসিয়ামটা যেটা ভিতরে ঢোকার কথা ছিল সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকবে না। সো কোথায় হয়ে যাবে? আইসিএফ এর বলতে, তাহলে আইসিএফ এর মধ্যে কার পরিমাণটা বেড়ে যাবে? এবার ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাবে। বুঝতে পারছি কিনা? আর যখনই সেলের ভিতরে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাবে, তখন ইনক্রিজ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম আর ক্যালসিয়াম অফ আইসিএফ যখন সেলের ভিতরে বেড়ে যাবে, তখন কি ঘটনা ঘটে? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামের পরিমাণটা যদি বেড়ে যায়, মনোযোগ দিয়ে শুনেন, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামের পরিমাণটা যদি বেড়ে যায়, তখন সেলের ভিতরে বেশ কিছু এনজাইম অ্যাক্টিভেট হয়, বেশ কিছু এনজাইম অ্যাক্টিভেশন হয়ে যাবে। কি কি? একটা হচ্ছে ফসফোলাইপেজ, একটা নাম প্রোটিয়েজ, একটা নাম এন্ডোনিউক্লিয়াস, একটা নাম এটিপিএস। সো এস কথার অর্থ হচ্ছে এটা খেয়ে ফেলবে, এটা ডিস্ট্রাক্ট করে ফেলবে। এস তাহলে কে কোনটা ডিস্ট্রাক্ট করে চলেন দেখি? ফসফোলাইপেজ ফসফোলিপিড কে ডিস্ট্রাকশন করবে। তো ফসফোলিপিড কই থাকে? ফসফোলিপিড কই থাকে? সেল মেমব্রেনে। তার মানে কি আলটিমেটলি কি ডিস্ট্রাকশন হয়ে যাবে? সেল মেমব্রেন। ফলে সেলুলার যে ইন্টিগ্রিটিটা থাকলো, এই সেলুলার ইন্টিগ্রিটিটা থাকলো, আলটিমেটলি সেলটা রাপচার হয়ে যাবে। এক প্রোটিয়েজের কাজ কি? প্রোটিন ব্রেক ডাউন করা, প্রোটিন। সো এমনিতে আমাদের প্রোটিনের পরিমাণটা বাড়ছে না কমছে? কমেছে। তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? প্রোটিনের পরিমাণটা সে আরো কমাই দিবে। কার মাধ্যমে? কিভাবে? প্রোটিন ব্রেক ডাউন করতে, কার মাধ্যমে? প্রোটিয়েজের মাধ্যমে। এন্ডোনিউক্লিয়াস কাজ করে কার কোথায়? নিউক্লিয়াসের উপরে। সো নিউক্লিয়াসটাকে সে ভেঙে ফেলে ক্যারিওঅ্যাক্সিস আর ক্যারিওলাইসিস করে ফেলে, মানে নিউক্লিয়াসের ডিজেনারেশন করে ফেলবে। ওকে, তার মানে আমাদের নিউক্লিয়াসটা কাজ করবে না। আর এমনিতেই তো এটিপি কম, আবার এটিপি যে কি করবে? ফার্দার এটিপির পরিমাণটা আরো কমায় দিবে। তাহলে আলটিমেটলি কি ঘটনা ঘটলো? আলটিমেটলি দেখেন আপনার সেল মেমব্রেন নাই, ভিতরে যেগুলো এটিপি আছে সেগুলো কমায় দিতেন, প্লাস সেলের ভিতরে যে প্রোটিন লাইক স্ট্রাকচার যেগুলো আছে সবগুলোকে ডিস্ট্রাকশন করতেছেন, নিউক্লিয়াসকে ডিস্ট্রাকশন করতেছেন। আলটিমেটলি সেলটা কি থাকলো? সেল আর তখন আর থাকে না। যেটা ইনিশিয়ালি ছিল, ইনিশিয়াল সেল ইনজুরি ফিচার ছিল সেলুলার সুইলিং। নাও আমাদের কি ঘটনা ঘটবে? এই এত কিছু ঘটনার কারণে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ইরিভার্সিবল অর পার্মানেন্ট সেল ইনজুরি। বুঝতে পারছি না? তাহলে পার্মানেন্ট সেল ইনজুরি কখন হয়? যখন আমাদের ক্যালসিয়াম মিডিয়েটেড অ্যাক্টিভিটি হয়ে যায়, যখন আমাদের পিএইচটা কমা শুরু করে। আর তার আগ পর্যন্ত যখন শুধুমাত্র একটা ফিচার লাইক সেলুলার সুইলিং, ইন্ট্রাসেলুলার ফ্লুইড অ্যাকুমুলেশন এবং সেলুলার সুইলিং যখন হয়, এটাকে বলা হয় সেলুলার বেলবিং। এটা হচ্ছে এই যে সেলুলার যে ফিলামেন্টাস যে সব প্রসেস থাকে মাইক্রোভিলাই, এগুলা ফুলে ফেপে উঠে, এগুলো যে পানি ঢুকে যায়, হ্যাঁ ফুলে ফেপে উঠে, সেটা বলা হয় সেলুলার বেলস। সো এই যে সেলুলার বেলস, সেলুলার সুইলিং, ইন্ট্রাসেলুলার ফ্লুইড অ্যাকুমুলেশন, দিস আর দ্য ফিচার অফ হোয়াট? দিস আর দ্য ফিচার অফ রিভার্সিবল সেল ইনজুরি। ইনিশিয়াল পার্ট অর দিস ইজ হোয়াট? দিস ইজ রিভার্সিবল। তখন আমরা এটাকে বলবো রিভার্সিবল সেল ইনজুরি। বাট যখন এই যে পিএইচ কমে গেল, পিএইচ কেমন কমে গেছে? কারণ যখন আপনার অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, তখন আপনার অ্যানারোবিক লাইকোলাইসিস হচ্ছে, আলটিমেটলি পিএইচ কমে যাচ্ছে। পিএইচ কমে যাওয়ার কারণে প্রোটিন অ্যাটাক হলো, নিউক্লিয়াস অ্যাটাক হলো, এবং আলটিমেটলি রাইবোজোমগুলো ডিটাচমেন্ট হয়ে গেল, প্রোটিন সিনথেসিস কমে গেল। ওকে, এবং পরবর্তীতে আরো যদি এটিপি কমে যায়, এটিপি ডিপেন্ডেন্ট যে পাম্প যেটা ছিল ক্যালসিয়াম এটিপিএস পাম্প, সেটাও চললো না। ফলে সেলের ভিতরে কি হয়ে গেল? ক্যালসিয়ামের পরিমাণটা আইসিএফ এর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে গেল। আর ক্যালসিয়াম বেড়ে যাওয়ার কারণে ক্যালসিয়াম মিডিয়েটেড এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, ফসফোলাইপেজ, এন্ডোনিউক্লিয়াস, প্রোটিয়েজ আর এটিপিএস। এবং আলটিমেটলি আমরা পাই কি? ইরিভার্সিবল অর পার্মানেন্ট সেল ইনজুরি। এন্ড দিস অল অ্যাবাউট প্যাথোফিজিওলজি অফ রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল সেল ইনজুরি। বুঝতে পারছি না সবাই? সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? 100%? 100% বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে কিনা? কোনো কোশ্চেন আছে কিনা জানো? তো
এ হচ্ছে সেল প্যাথোলজি ফার্স্ট টপিক সেল ইনজুরি। এখানে অনেকগুলো টপিক আছে, প্রতিটা টপিক খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনসেপচুয়াল। তো এভাবে পড়লে পড়া কি কঠিন লাগে? পড়াশোনা কি কঠিন মনে হয়? আচ্ছা, দুইজনের কাছে কঠিন মনে হয় না, বাকিদের কাছে কঠিন মনে হয়? আচ্ছা, সো এখন যদি আমরা ইয়েস, সো আমরা যদি এই ওয়েতে প্রতিটা টপিকস বুঝে পড়ি তাহলে দেখবেন আপনার কনসেপ্টটা যেমন ক্লিয়ার হবে, আপনার প্রিপারেশনটা খুব ভালো একটা প্রিপারেশন হবে। বিশ্বাস করেন, অ্যাজ এ ডক্টর আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট নাই, এর চেয়ে বড় রিসোর্স নাই। বুঝতে পারছি? বেসিক এর মানে এটা কি বলবো, যেটা এটার মতো ভ্যালুয়েবল একটা ডাক্তারের লাইফে কিছু দিতে পারে না। যে ডাক্তার যত বড়ই হোক না কেন, যত ভালো প্র্যাকটিশনার হোক না কেন, সে যদি বেসিকটা যদি না থাকে সে কখনোই বেশি দূর আগাতে পারে না, ভালো করতে পারে না। কারণ বেসিক যদি না থাকে আলটিমেটলি সে বুঝবে না যে কি বুঝে না। বলে না যে উই ডোন্ট নো হোয়াট উই ডোন্ট নো। ওকে, সে বুঝবেই না যে আসলে কি বুঝে না। সো একই রকম বেসিকের ইম্পর্টেন্সটা শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়ার জন্য না, টোটাল মেডিকেল লাইফে যে কোনো টপিক্স আপনি যখন পড়বেন আপনি চেষ্টা করবেন জিনিসটা বুঝতে। আর যখন বুঝবেন তখন দেখবেন পড়াশোনাটা এনজয়েবল হবে এবং স্ট্রেস কম করবে। আর আপনি যদি না বুঝে পড়েন, ওই যে বললেন যে বই পড়লে মাথা ঘুরায়, কারণ হচ্ছে তো বই পড়লে মাথা ঘুরায়, বই পড়লে বুঝি না, এটা দুটো কারণ হতে পারে। এক হচ্ছে বোঝার জন্য যে আপনার ক্যাপাবিলিটি যেটা সেটা আপনি গ্রো করেন নাই এবং নিজের ইচ্ছা নাই। ওকে, আচ্ছা, সো ওই জায়গাটা থেকে আপনারা আমাদের হেল্প বা আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে দেখবেন পড়াটা অনেক বেশি ইজি মনে হবে। কিন্তু দিন শেষে আপনাকেই পড়তে হবে, আর যেহেতু আপনাকেই পড়তে হবে পড়ার টাইমটা বের করাটা সবচেয়ে জরুরি। সো যে যত ভালোই ক্লাস নিক না কেন আলটিমেটলি পড়তে হবে কাকে? আপনাকেই। যেহেতু আপনাকেই পড়তে হবে, সো নিজের কষ্টটা সবার আগে মাথায় রাখতে হবে। ক্লাস ভালো হলে কি হবে? ওভারঅল টপিকটা এনজয়েবল হয়, ইজি হয়, স্ট্রেসলেস হয়। বাট পড়তে হবে কাকে? কাকে পড়তে হবে? আমি পড়বো? আমি যা বলে দিয়ে আসবো, নাকি আমি আপনাদের এক্সাম দিব? এটা ভালো হতো না আমি আপনাদের এক্সাম দিয়ে দিলে? ভালো হতো কিনা? অথবা আমার পাশে বসে পরীক্ষা দিলেন, আপনার পাশে আমি বসলাম। আচ্ছা, ওকে, সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে প্রথম ক্লাস থেকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো সেল ইনজুরি তাহলে আমরা একটা টপিক আলোচনা করলাম। এরকম আমাদের অনেকগুলা সেল প্যাথোলজিতে অনেক টপিক আছে। আমি যদি ক্লাসের ওভারঅল যে মেইন যেটা আপনার লেকচারস ইয়েটা, ওখানে আমরা সেল ইনজুরি নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি হচ্ছে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, হ্যাঁ, এন্ড দেন হচ্ছে যে নেক্রোসিস টাইপস, নেক্রোসিস কি, অ্যাপোপ্টোসিস কি, হ্যাঁ, দেখেন সব লেকচার ভিডিও আছে এখানে। একই রকম সেল ডেথ কয়রকম হতে পারে, নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস এবং কোনটা কিভাবে হয়, পার্থক্যটা কি, সব কিছু দেখবেন। এখন যেভাবে পড়লেন বুঝলেন, একই রকম আমি ছবি এখানে পড়ানোর প্যাটার্ন তো বুঝতে পারতেছেন আমি কিভাবে পড়াই, সব এই আমার আইপ্যাডেই সব থাকে। একই রকম ডিসপ্লাসিয়া কি, অ্যাডাপ্টেশনগুলো কি, কোনটা কিভাবে হয় না হয়, এই রিলেটেড সব আলোচনা এই চ্যাপ্টারের মধ্যেই আপনারা পাবেন। সো সময় বের করে যেহেতু পোস্ট গ্রাজুয়েশন করার প্ল্যান করেছেন, যেমন যে গ্যাংগ্রিন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ভালোভাবে বোঝানো হয়েছে। ওকে, অনেক সময় নিয়ে বুঝেছি। থ্রম্বোসিস খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ, এগুলো বুঝে না বেশিরভাগ ডাক্তারি দেখা যায়, এগুলো বুঝে না। এন্ড দেন হচ্ছে আবার হিমোডাইনামিক সিস্টেমগুলো, ক্লিওথ্রম্বোসিস, থ্রম্বোক্লিভাইটিস, এগুলো কি না কি, প্যাথোলজি না বুঝলে ওই ডাক্তারি কেন করে? আমরা আসলে বাংলাদেশে থেকে আসলে অনেক কিছু ওভারকাম করতে পারি ইজিলি। রিপারকুশন ইনজুরি, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় আকর্ষণ আসে রিপারকুশন ইনজুরি, থিওরিক্যাল মিডিয়েটেড ইনজুরি, এগুলো থেকে ক্যালসিফিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্টিক ক্যালসিফিকেশন, ক্যালসিফিক মেটামরফোসিস, ওকে, থিওরিক্যাল মিডিয়েটেড ইনজুরি খুব ইম্পর্টেন্ট এগুলো। এন্ড দেন নেক্রোসিস, অ্যাপোপ্টোসিসের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট টপিকটা, অ্যাপোপ্টোসিস কিভাবে হয় না হয় খুব ইম্পর্টেন্ট, মানে সব ইম্পর্টেন্ট বেসিক্যালি। ওকে, সো এই জিনিসগুলো আমাদের বুঝে পড়তে হবে। বুঝে পড়লে দেখবেন আপনার কাছে এই টপিকগুলো খুব বেশি এনজয়েবল মনে হবে, আদারওয়াইজ এগুলো আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হবে। বুঝতে পারছি কিনা সবাইকে? সবাইকে আমরা বুঝতে পারছি কিভাবে পড়বো? ওকে, আচ্ছা, তো শুরুর দিকে যেহেতু বেসিক্যালি আজকে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে বোঝানো কিভাবে আসলে পড়াশোনা করতে হয়। যেহেতু আমাদের কন্টেন্টটা বেসিক্যালি যেহেতু রেকর্ডেড আছে, একই কন্টেন্ট বারবার পড়ানো এবং পড়া দুইটা এনার্জি লস, এবং যেহেতু আমাদের কন্টেন্ট আছে, সো জাস্ট আপনাদেরকে কাইন্ড অফ একটা আইডিয়া দেওয়া কিভাবে পড়তে হয়, এই জন্য আজকের ক্লাসটা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কোনো একটা কোচিং টপিকস নিয়ে আমরা আলোচনা করবো। অথবা সবচেয়ে যেটা বেটার হয়, আপনারা ক্লাস করার পরে আপনারা ধরেন যে এক্সিস্টিং যে ভিডিওগুলো দেওয়া আছে, ওই ভিডিওগুলো দুইবার দেখার পরেও যদি কোনো টপিকস মনে হয় যে এই টপিকসটা আসলে বুঝতে পারতেছেন না বা আরেকবার বুঝাইলে ভালো হইতো, বাট শর্ত কি, দুইবার আপনি পড়ছেন, ভিডিওটা দেখছেন, এরপরেও হ্যাঁ আরো ভালো করে বোঝার দরকার ছিল, তখন আপনি চাইলে জানাবেন যে ভাইয়া এই টপিকটা বুঝতেছি না, তাহলে এটা কি করা যায়। এন্ড দেন আমরা পরে যে ইনশাআল্লাহ আগামী শুক্রবার আল্লাহ চাইলে সবকিছু ঠিক থাকলে আবার রাত 10টার দিকে আমি ক্লাসে জয়েন করবো। ওকে, সো আই থিঙ্ক 1 ঘন্টা টাইম আপনাদেরকে বুস্ট করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমি আসি। বাট মেইন কন্টেন্ট কোনটা? মেইন কন্টেন্ট হচ্ছে আপনার লেকচার লাইব্রেরি। রেগুলার লাইভ ক্লাসে আসেন, আসলে আপনারও প্রবলেমগুলো আমি বুঝতে পারবো, আর আপনিও একটা লাইভ ফিল করবেন যে হ্যাঁ ওকে ক্লাস হচ্ছে। আদারওয়াইজ শুধুমাত্র যদি রেকর্ডেড ভিডিও দেখেন, এটা তো ওয়ান ওয়ে। সো ওয়ান ওয়ে হলে কিন্তু আপনি টোটাল পজিশনে যে 4 থেকে 6 মাস যে টাইমটা, আপনি কিন্তু এটা ইন্টারেকশন থাকবে না। ওকে, তো আপনি এনজয় করবেন, মনে হবে যে ঠিক আছে আজকে ভালো লাগতেছে, আজকে মন খারাপ, চুল পড়তেছে, গ্রহণ হতেছে, আজকে পড়াশোনাটা না করি। ওকে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। সো এই কাজগুলো যাতে না করি এই জন্য, এবং যে আমি আজকে আমি পড়াশোনা করবো, আর এর জন্য হলেও দেখা যাবে যে পড়াশোনা হয়তো বা হবে। বাট মেইন জিনিস যেহেতু আপনারা সবাই ম্যাচুর এনাফ, এখানে ধরে বাদে পড়ানোর কিছু নাই, নিজের ভালোর জন্য, নিজের ইচ্ছা, নিজের গোল অ্যাচিভ করার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। ওকে, ঠিক আছে।